পেপার আনেনি। সব স্মৃতি সমানভাবে যে বিশ্বস্ততা করবে নাও হতে পারে, তবু আমি যেভাবে ভেবে এসেছি সেভাবে একটু গুছিয়ে বলবার চেষ্টা করব সময়ের মধ্যে। এখানেই শুনছিলাম যে রবীন্দ্রনাথের দর্শন হোক, চিন্তা হোক, কালানুক্রমিকভাবে দেখতে হবে। ঠিক, কালান্তরের প্রথমে বলছেন সেটা, কিন্তু তার মৃত্যুর এতদিন পরে যখন তার দিকে তাকাই, তখন মনে হয় যে ঘূর্ণির মাঝখানে কোনো একটা স্থির বিন্দুতেও তিনি ছিলেন, কোনো একটা স্থিতিশীল, সব সময়ের জন্যে, সব জেনজি বা হোক বা ককরোচ হোক, সব সময়ের জন্যে, সব প্রজন্মের জন্যে কিছু কথা যা সব সময়ে সত্যি হতে পারে, এরকম কথাও তার মধ্যে থেকে আমরা খুঁজে নিতে পারি। সেই জন্যই তো বারবার করে তার কাছে আসি। রবীন্দ্রনাথের রাজনীতি, এটা নিয়ে আমার বন্ধু আলোচনা করলেন, অন্যরা আলোচনা করবেন। জাতি বলতে তিনি কি বোঝাতেন, মহাজাতি বলতে কি বোঝাতেন, এ নিয়ে অনেক উদ্ধৃতি আলোচনা আপনারা শুনবেন। আমি নিজে আরেকটা উৎস থেকে এই জায়গাটায় যাবার চেষ্টা করি। রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আপনারা সবাই পড়েছেন, আত্মশক্তির শেষে আছে ছাত্রদের প্রতি সম্ভাষণ। তাতে তিনি একজন জাপানি দেশপ্রেমিকের কথা বলছেন, ইয়োশিদা তোরাজিরো। এই ইয়োশিদা তোরাজিরো কথা তিনি কেন বলছেন? তোরাজিরো জাপানের সামন্ততন্ত্রকে শেষ করে গণতন্ত্র আনার যুদ্ধে যোগ দেওয়ার কথা ভেবেছিলেন। যখন তিনি ভেবেছিলেন তখন নাকি তিনি নিজেকে জিজ্ঞেস করেছিলেন যে জাপানকে আমি মুক্ত করব, কিন্তু জাপান কি? জাপানকে কি আমি চিনি? এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্যে তিনি রবীন্দ্রনাথেরই ভাষায় 3 বৎসর চাল চিঁড়া বাঁধিয়া জাপানের পথে পথে ঘুরিয়া বেড়াই। চাষির ঘরে থেকেছেন, জেলের ঘরে থেকেছেন, শ্রমিকের ঘরে থেকেছেন, থেকে 3 বৎসর পরে বলছেন যে হ্যাঁ, আমি বলতে পারি আমি জাপান বলতে কি বুঝি সেটা এই। জাপান হচ্ছে জাপানের মানুষ, জাপানের বঞ্চিত মানুষ। আশ্চর্যের কথা, এই বইটা, এই কথা তিনি পড়েছিলেন যে বই, সে বইটার কথা কেউ বলেন না। অনেকে লিখেছেন রবীন্দ্রনাথের পড়াশোনা সম্বন্ধে, তাতে এই বইটার উল্লেখ নেই। এটা হচ্ছে, আপনারা পড়েছেন ইংরেজ ঔপন্যাসিক রবার্ট লুইস স্টিভেনসনের দ্য ট্রেজার আইল্যান্ডের সমস্ত আপনারা পড়েছেন। তারই একটা বই অফ ফেমাস মেন অ্যান্ড বুকস, তাতে ইয়োশিদা তোরাজিরোর কথা আছে। সেখানে 1882 সালে বেরিয়েছিল বইটা, রবীন্দ্রনাথ পড়েছিল। পড়ে তোরাজিরোর কথা তার মনের মধ্যে বসে গিয়েছে, এবং তখন তিনি দেশপ্রেম, দেশ, এই প্রশ্নগুলো নিয়ে যখন আলোচনা করছেন, তখন সত্যি সত্যি দেশ বলতে কি বোঝায় তার উত্তর তিনি তোরাজিরোর কাছে পেয়েছিলেন। দেশে বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষ। এবং ওই ছাত্রদের প্রতি সম্ভাষণে একটা অসাধারণ প্যারাগ্রাফ আছে,
আপনাদের নিশ্চয়ই মনে আছে প্যারাগ্রাফ, তাতে দুটো ছবি আছে, ভারত মাতা, ভারত লক্ষ্মী। এই কথাগুলো তখন খুব চালু হয়েছিল, 1905-এর লেখা, বঙ্গভঙ্গ আন্দোলন। ভারত মাতা বলতে কি ওই অবনীন্দ্রনাথের ছবি, 4 হাতে 4 রকমের জিনিস ধরা? না, যে ভারত মাতা হিমালয়ের করুণ চূড়োয় বসে করুণ সুরে বীণা বাজাচ্ছেন, সেটা দেখা যথেষ্ট দেখা নয়। কিন্তু যে ভারত মাতা পল্লীর পঙ্কশেষ পানাপুকুরের ধারে ম্যালেরিয়া জীর্ণ সন্তানকে কোলে লইয়া পথ্যের চিন্তায় দিনাতিপাত করিতেছেন, সেই ভারত মাতা আসল ভারত। লক্ষ্যটা পড়ছে দরিদ্র নারীর উপর। তেমনি আরেকটা ছবি আসছে, ভারত লক্ষ্মী। যে ভারত লক্ষ্মী ব্যাস বশিষ্ঠ বিশ্বামিত্রের তপবনে আলো বলে জলসেচন করিয়া বেড়াইতেছে, তাহাকে কেবল প্রণাম করিলেই যথেষ্ট। কিন্তু যে ভারত লক্ষ্মী ছেলেকে ইংরেজের কেরানিগিরির গোলামখানায় প্রতিষ্ঠিত করবার জন্যে পরের পাকশালায় অনাহারে অর্থাহারে রাঁধিয়া বাড়াইতেছেন, তাহাকে তো অমন কেবল প্রণাম করিয়া সারা যায় না। সেখানেও দরিদ্র নারী, নারীর ওপর নজর ফেলা হচ্ছে, দারিদ্রের ওপর পিছিয়ে পড়া মানুষ। তাহলে ভারতের মানুষ কোন ধরনের মানুষ? এবং আমার বন্ধু আপনারা সবাই বলবেন, গোরা যে আবিষ্কার করেছিল কোন ভারত? গোরার 26 নম্বর অধ্যায়ে যখন চরঘোষপুরে সে গেল, গিয়ে যখন দেখলো নাপিতের ঘরে যে মুসলমান ফেরু সর্দারের ছেলেকে পালন করা হচ্ছে, তখন বলা হচ্ছে তারা জমিদারের দ্বারা লাঞ্ছিত, পুলিশের দ্বারা লাঞ্ছিত, এবং তার ফলে মুসলমান পালিয়ে যাওয়া মুসলমান সর্দারের ছেলেকে নাপিত পালন করছে। ওরা বলে আল্লাহ, আমরা বলি হরি, কোনো তফাৎ নাই। তখন গোরা সেই ভারতকে প্রত্যক্ষ করল, এবং পরে গোরা সেই সারা পৃথিবীর মানুষের সঙ্গে যুক্ত করে ভারতের মানুষকে দেখলো, দেখে বলল ওই কোনো তফাৎ নাই, ব্রাহ্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কোনো তফাৎ নাই। এই জায়গাটা রবীন্দ্রনাথের জীবন নীতির কাছে পৌঁছে, যে দেশে দেশে মোর ঘর আছে, ওই যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, যে সমস্ত গানগুলোর কথা এলো, যে মানুষ এটা 1930-এ মে মাসে অক্সফোর্ডে হিবার্ট লেকচার যেটা দিলেন, রিলিজিয়ন অফ ম্যান এর বক্তৃতাগুলো যেগুলো মুদ্রিত হলো, আপনারা পড়েছেন সবাই, সেখানেও একটা কথা বলছেন, দি এসেনশিয়াল ম্যান। আর কিচ্ছু না, হিন্দু না, মুসলমান নয়, নারী নয়, পুরুষ নয়, দরিদ্র নয়, ধনী নয়, সমস্ত ওপরের পরিচয়ের বাইরে যে মানুষ, দি এসেনশিয়াল ম্যান, দ্য ইউনিভার্সাল ম্যান, এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসছে। অর্থাৎ মানুষে মানুষে কোনো তফাৎ নেই, সমস্ত মানুষ এক। আর যদি এই এক হয়, তাহলে সব মানুষের মধ্যে সম্পর্কটা কি হওয়া দরকার? সম্পর্কটা হওয়া দরকার ভালোবাসার সম্পর্ক। রবীন্দ্রনাথ আরেকটা কথা ব্যবহার করেন, সেই কথাটার একটা লৌকিক অর্থ আছে, কিন্তু গানে এই কথাটা অনেক ব্যাপক অর্থ পেয়েছে। ওই গানটা আপনারা জানেন সবাই, আকাশে 2 হাতে প্রেম বিলায় ওকে, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে।
লোকে লোকে মানে শুধু মানুষের মধ্যে নয়, এইটা মনে রাখতে হবে। এই পৃথিবীটা রবীন্দ্রনাথ শুধু মানুষের ভাবেননি। আমরা যারা হিউম্যানিজম নিয়ে পড়াশোনা করেছি, রেনেসাঁসের এতে উদ্বুদ্ধ হয়েছি, ওই কথাটা সার করেছি, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এই কথাটা সার করেছি। রবীন্দ্রনাথ কিন্তু সেইখানে থেমে যাননি। আজকাল পোস্ট হিউম্যানিজম বলে একটা কথা হয়েছে, আপনারা জানেন যে না, মানুষ ছাড়া পৃথিবীতে অন্যরাও বাস করে, প্রাণবান আছে, প্রাণহীন আছে, সব মিলিয়ে এই পৃথিবী এবং সকলের বৈধ অস্তিত্ব এই পৃথিবী, এবং সকলের সঙ্গে সম্পর্কটা কি হবে, সকলের সম্পর্কটা হবে। ওই গানটায় আছে, আরো অনেক গানে আছে। প্রথমে এই আকাশে যে দুই হাতে প্রেম বিলানো হচ্ছে, ঈশ্বর একজন তখন ছিলেন হয়তো, কিন্তু এটা ঈশ্বরকে বাদ দিয়েও ভাবা যায়। দর্শনের দিক থেকে, জীবন নীতির দিক থেকে, যে ধরণী ধরে নিল আপন মাথায়, গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ফুলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা, প্রাণী আসছে, পাখিরা পাখায় পাখায় নিল এঁকে। তাহলে পৃথিবী জড় জীব সমস্ত কিছু নিয়ে, গাছ জীবসত্তা কিন্তু উদ্ভিদ, পাখি জীবসত্তা, তারপরে আসছে মানুষের কথা। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। এই যে মানুষ, প্রাণী, উদ্ভিদ, জড় সমস্ত কিছু মিলে যে পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে এই প্রেম কথাটা ব্যবহার করছেন গানের মধ্যে। আপনারা যদি পড়েন অদ্ভুত লাগে। সমাপতনের কথা বললেন আমার বন্ধু, 1937-এ বিশ্ব পরিচয়, বিজ্ঞানের বইটা, বিশ্ব পরিচয়ের মধ্যে পাবেন রবীন্দ্রনাথ এই মাধ্যাকর্ষণের সঙ্গে তুলনা করছেন এই প্রেমে। টান টান, এই টেবিলটা আমাকে টানছে, টেবিলে বসে লিখছি, টেবিলটা আমাকে লিখছে, ওইখান দিয়ে একটা প্রাণী চলে যাচ্ছে, সে আমাকে টানছে, টান। তার সঙ্গে রবীন্দ্রনাথ হয়তো উপমার যোগেই বলছেন যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা টান আছে, আকর্ষণ আছে, সম্পর্ক আছে। এই সম্পর্কটা হওয়া উচিত, উচিত প্রেমের। উচিতটা সবসময় হয় না, উচিতটাকে লঙ্ঘন করে, উচিতটাকে ভ্রষ্ট করে আমরা পৃথিবীর মানুষেরা যুদ্ধ করি, অবিচার করি, অন্যায় করি, লুটপাট করি, সব কিছু করি। কিন্তু একটা উচিতের আদর্শ, একটা উচিতের নীতি কোথাও আছে। এই পৃথিবীর অস্তিত্বশীল পৃথিবীর মধ্যে এই উচিতের নীতিটা রবীন্দ্রনাথ অদ্ভুতভাবে ধরেছিলেন। তার মধ্যে আমার ধারণা সমস্ত মতবাদ, মানবহিতৈষী এবং বিশ্বের প্রতি অনুকূল সমস্ত মতবাদ তার মধ্যে প্রবেশ করে যায়। তার ফলে রবীন্দ্রনাথ কি করেছেন? রবীন্দ্রনাথ নিজে করেছেন মানুষে মানুষের সম্পর্ক, নিজের জমিদারির যে কাজগুলোর কথা নিশ্চয়ই আসবে। প্রজাদের জন্য মাদ্রাসা থেকে শুরু করে, মাদ্রাস থেকে আলুর বীজ আনানো থেকে শুরু করে, তারপরে সয়েল টেস্টের ব্যবস্থা, ছেলে আর জামাইকে এতে পাঠানো, আজমানায় পাঠানো থেকে শুরু করে কত কাজ করে। প্রজাদের সঙ্গে এই সম্পর্ক, মানুষের কথা, সাহিত্য, সমস্ত সাহিত্য জুড়ে আছে যে জাত পাতের কথা অজস্র, সে এবং তার সমস্ত ভারতীয় রাজনীতি, ন্যাশনালিজম বইয়ের, ন্যাশনালিজম ইন ইন্ডিয়ার যে অধ্যায়টা দেখছেন, যে সমস্ত হচ্ছে এই ঐক্য, সমস্ত কিছু যে অ্যাডজাস্টমেন্ট, সকল কিছু ঐক্য, হিন্দু মুসলমান থেকে শুরু করে
এসো ব্রাহ্মণ সূচি করি মন, চণ্ডালিকা পর্যন্ত সেটা চলেছে। এই যে সমস্ত কিছুর মধ্যে পরস্পরকে ভালোবাসা, প্রেমের সম্পর্ক, রবীন্দ্রনাথের ভাষায় যে প্রেম, এবং যার ফলে নিজেকে ধন্য মনে করছেন। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। এই 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 ভালো গাছে গাছে প্রকৃতি, মানুষ, জড় জীব সব কিছু মিলে একটা বিপুল ঐক্যের মধ্যে আমার অবস্থান, এবং এই ঐক্যের মন্ত্রটি হচ্ছে সব একেবারে বাঁচার মন্ত্র, অস্তিত্বের মন্ত্র। মৃত্যুরও একটা মন্ত্র আছে রবীন্দ্রনাথের, সেটা অন্য কথা, সেটা কর্ম, কিন্তু বাঁচার মন্ত্র। ফলে তার রাজনীতিকে এখান থেকেই ধরতে হবে, দেশের চিন্তাকে এখান থেকেই ধরতে হবে, সেখান থেকে পৌঁছে যেতে হবে আমাদের মানুষের বাইরে, প্রাণজগতে যেতে হবে, উদ্ভিদ জগতে যেতে হবে, হয়তো জড় জগতে পৌঁছতে হবে, সমস্ত আলো ছায়াময় সমস্ত পৃথিবীর অস্তিত্বে আমাদের পৌঁছতে হবে। এই রকম মানে একজন সাবলাইম জায়গায় পৌঁছে যাওয়ার মতো কবি শুধু রাজনীতিকে তার মুখ্য অবস্থানটা ধরা যায়, তো সঙ্গে সঙ্গে একটা মস্ত বড় জীবন দর্শন, জীবন নীতি যুক্ত হয়ে যায়। এইভাবে যদি আমরা দেখি তাহলে সত্যি সত্যি রবীন্দ্রনাথকে বুঝতে কোনো অসুবিধে হয় না। ওই যে যুদ্ধ হচ্ছে, চীনকে আক্রমণ করেছে জাপান 1937 সালে, জাপানি কবি ইওনের নগুচি নিশ্চয়ই কারো না কারো কথায় আসবে, রবীন্দ্রনাথকে চিঠি লিখছেন যে আপনি জাপানকে সমর্থন করুন, জাপান একটা মস্ত বড় ব্রত নিয়েছে, এশিয়া ফর এশিয়ানস প্রতিষ্ঠা করবে। রবীন্দ্রনাথ বলছেন, আই উইশ ফর ইউ পিপল হুম আই লাভ নট ভিক্টরি বাট রিমোর্স। জয় চাই, আমি তাদের অনুশোচনা চাই। তো এইখানে এই 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 প্রেমের সূত্রে, আকাশে দুই হাতে প্রেম, আমি তার রাজনীতি এবং তার জীবন নীতিকে মেলাতে পারি। আমি এই কথাগুলো এলোমেলোভাবে ভেবে এসেছি, কিছু লিখেওছি। এইটাই আপনাদের কাছে এখন আমি রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকুন।